আজকে আমরা দেখব WBSC মিসেলেনিয়াস এক্সাম মার্কেটিং পুরো তার আলোচনা হবে এবং তার বিস্তারিত ব্যাখ্যা আমি দেবো এবং লাস্টে আমি এটাও বলে দেবো যে কাট অফ কত যেতে পারে। চলুন শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন ছিল ভারতের দক্ষিণ মালভূমির সর্বোচ্চ অংশ কি? তো ভারতের দক্ষিণ মালভূমির সর্বোচ্চ অংশ হলো আনাই নদী। তো আনাই নদী হলো ভারতের দক্ষিণের সর্বোচ্চ শৃঙ্গ, যেটা কেরালার পশ্চিম ঘাটে অবস্থিত। এর উচ্চতা 2695 মিটার এবং ফুট অনুযায়ী 8842 ফুট। এটি ইরাভিকুলাম জাতীয় উদ্যানের অংশ এবং আনাইমালাই পর্বতমালার অন্তর্ভুক্ত। এই অঞ্চলটি দক্ষিণী মালভূমির একটি অংশ হিসেবে বিবেচিত হয়, যা বৃহত্তর দাক্ষিণাত্য মালভূমির অন্তর্ভুক্ত। এখানে পশ্চিমঘাট ছিল। পশ্চিমঘাট হচ্ছে ভারতের পশ্চিম উপকূল বরাবর চলমান একটি পর্বতশ্রেণী, যা তার বৈচিত্র্যের জন্য পরিচিত। এছাড়া তিব্বতী মালভূমি অপশনে ছিল, সেটা হচ্ছে এটা দক্ষিণ ভারতে উত্তর হিমালয়ের উত্তর অংশে এটা অবস্থিত এবং এটা বিশ্বের সর্বোচ্চ মালভূমি। এই পামির মালভূমি এখানেই অবস্থিত। সাতপুরা পর্বতমালা, এটি মধ্য ভারতে অবস্থিত, কিন্তু আনাই নদীর মতো এটা অত উঁচু নয়। আর পূর্বঘাট যদি বলো, যদিও এটি ভারতীয় উপদ্বীপের অংশ, কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ দক্ষিণ মালভূমিতে নেই, অন্যদিকে আছে। নেক্সট প্রশ্ন ছিল রক্ত পরিশোধনের জন্য দায়ী কোন অঙ্গটি? তো এটা আনসার হবে কিডনি বা বৃক্ক। তো কিডনি হলো সেই অঙ্গ যা রক্ত থেকে বর্জ্য এবং অতিরিক্ত তরল বের করে রক্তটাকে পরিশোধন করে। তো প্রতিটি বৃক্কতে বা কিডনিতে লক্ষ লক্ষ নেফ্রন থাকে, যেটা বৃক্কের কার্যগত এবং গঠনগত একক, যেটা রক্তকে কি করে ফিল্টার করে এবং অপচয় পদার্থ বা বর্জ্যগুলো এবং অতিরিক্ত জলটাকে মূত্র হিসেবে বের করে দেয়। এই পরিশোধিত রক্ত পুনরায় শরীরে ফিরে আসে এবং বর্জ্য পদার্থ মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়। এখানে এছাড়া অপশনে অগ্নাশয় ছিল। অগ্নাশয় হচ্ছে এটা পাচক রস এবং ইনসুলিন উৎপন্ন করে, যেটা শর্করা নিয়ন্ত্রণে আমাদের শরীরে সাহায্য করে। এছাড়া অন্ত্র ছিল। অন্ত্র হচ্ছে খাবার থেকে পুষ্টি শোষণ করে কিন্তু রক্তকে পরিশোধন করে না। আর পেটের কথা আমরা সবাই জানি যে সেটা খাবার হজম করে সাহায্য করে, কিন্তু রক্ত পরিশোধনে তার কোনো ভূমিকাই নেই। নেক্সট হচ্ছে আগস্ট আন্দোলন। তো ভারতে আগস্ট আন্দোলন শুরু হয়েছিল কোন বছরে? 1942। তো আগস্ট আন্দোলন, যেটা ভারত ছাড়ো আন্দোলন হিসেবেও পরিচিত, মহাত্মা গান্ধী দ্বারা নেতৃত্ব বা কর্তৃক শুরু হয়েছিল 8ই আগস্ট 1942 সালে। এটা ছিল ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতার জন্য একটি প্রধান আন্দোলন, কারণ এরপরই ব্রিটিশরা পুরোপুরি বুঝে যায় যে ভারতকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। গান্ধীজি এখানে তার বিখ্যাত ভারত ছাড়ো স্লোগান এবং কারেঙ্গে মারেঙ্গে স্লোগানটি দিয়েছেন। আন্দোলনটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গণ আন্দোলনের রূপ নিয়েছিল। এছাড়া যেগুলো রয়েছে খ্রিস্টাব্দগুলো বা ইয়ারগুলো, তো 1920 সাল কেন বিখ্যাত? কারণ এটা অসহযোগ আন্দোলনের সূচনা হয়েছিল 1920-তে। অসহযোগ আন্দোলনের সূচনা হয়েছিল 1930-এ। অসহযোগ আন্দোলন ও লবণমূল সত্যাগ্রহ চলছিল, আর 1940-এ অন্তর্বর্তী সরকার গঠনের সময় ছিল, কিন্তু অগস্ট আন্দোলনের সঙ্গে এর কোনো সম্পর্কই নেই। নেক্সট, ম্যালেরিয়া রোগের বাহক। ম্যালেরিয়া রোগের বাহক কি? অ্যানোফিলিস মশা। তো ম্যালেরিয়া রোগ প্লাজমোডিয়াম পরজীবীর মাধ্যমে হয়, যেটা সংক্রমিত অ্যানোফিলিস মশার কামড়ের মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে। ম্যালেরিয়ার জন্য দায়ী মশাটি নারী অ্যানোফিলিস মশা, কারণ এটি তার ডিম পুষ্টির জন্য রক্তের প্রয়োজন হয়। এই পরজীবী মানব দেহে প্রবেশ করার পর লিভারে গিয়ে সংখ্যা বৃদ্ধি করে, তারপর রক্তের লাল কণিকাকে আক্রমণ করে, যা জ্বর, রক্তাল্পতা তৈরি করে। এছাড়া অপশন যেগুলো ছিল, এডিস মশা, তো সেইটা ডেঙ্গু, চিকেনগুনিয়া এবং জিকা ভাইরাসের বাহক। কিউলেক্স মশা, সেটা নীল ভাইরাস এবং জাপানি এনসেফ্যালাইটিস রোগের বাহক। আর এশিয়ান টাইগার মশা ডেঙ্গু, চিকেনগুনিয়া এর বাহক, তবে ম্যালেরিয়া নয়। বুঝি দুটি অম্লজ সংখ্যার যোগফল কি হয়? তো দুটো অম্লজ সংখ্যার যোগফল সর্বদা অম্লজ হয়? হবে না। দুটি অম্লজ সংখ্যার যোগফল সর্বদা মূলদ হয়? এটাও হবে না। দুটি অম্লজ সংখ্যার যোগফল সর্বদা অম্লজ হয় না, এটা ঠিক হয়। তার কারণ হচ্ছে কখনো হতে পারে, কখনো নাও হতে পারে। যেমন যদি বলা যায় যে এখানে √2 আর -√3 দুটোই অমূলদ সংখ্যা, তো এটাকে যদি যোগ করি ফলাফল 0 হবে এবং 0 একটা মূলদ সংখ্যা। অন্য অপর দিকে যদি আমি √2 এবং √3 যোগ করি, তাহলে ফলাফল কিন্তু সেই অমূলদই থাকে। তাহলে আমরা দেখছি যে কখনো মূলদ হচ্ছে, কখনো অমূলদ হচ্ছে, তাহলে সবসময় মূলদ হবে না। অপশন সি আমার আনসার হয়ে যাবে। নেক্সট,
ভারতের পিটার্সবার্গ হলো, এটা হবে জামশেদপুর। জামশেদপুর যেটা ঝাড়খণ্ডে অবস্থিত, সেটা ভারতের পিটার্সবার্গ নামে পরিচিত, কারণ এখানে বিশাল আকারের স্টিল উৎপাদন শিল্প রয়েছে বা কলকারখানা রয়েছে, যা যুক্তরাষ্ট্রের পিটসবার্গের সঙ্গে তুলনীয়। জামশেদপুরে অবস্থিত টাটা স্টিল বিশ্বের অন্যতম বৃহৎ স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান, যেটি এবং শহরটি জামশেদজি টাটা দ্বারা প্রতিষ্ঠিত হয়। এখানে প্রচুর পরিমাণে লোহা, কয়লা ও চুনাপাথর মতো মজুদ রয়েছে, যা স্টিল তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ। ছোটনাগপুর মালভূমি, সেটা খনিজ সম্পদে সমৃদ্ধ, কিন্তু এটা ভারতের পিটার্সবার্গ নামে পরিচিত নয়। যেটা দক্ষিণ হবে, দক্ষিণ মালভূমি কিন্তু কোনোভাবেই স্টিল শিল্পের সঙ্গে পরিচিত নয়। আর কেওঝর ওড়িশার একটা জেলা, যেটা লোহাগড়ি নামে পরিচিত, কিন্তু এটাকে ভারতের পিটার্সবার্গ বলা হয় না। তারপর একটা সহজ একটা প্রশ্ন দিয়েছিল যে রমেন যদি প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকায় কেনে, তাহলে এবং 20% লাভ করতে, তাহলে কত টাকা বিক্রি করবে? তো একদম সহজ ব্যাপার, যে 20% বিক্রি মানে লাভ রাখতে চাইছে, ঠিক আছে, মানে সে 120 টাকা বিক্রি করতে চাইছে। যদি 100 টাকা সে কিনে 120 টাকা বিক্রি করতে চাইছে, 20% লাভ মানে তাই। যেখানে 115 ভ্যালু আমাকে 100 দিয়েছে, 120 ভ্যালু আমাকে বের করতে হবে। তো সোজা কথা, 115 ইন্টু 120 বাই 100 করলে আমার বেরিয়ে যাবে। অথবা যেটা ডিরেক্টলি করতে পারো, সেটা হচ্ছে 120 2% বের করে, সরি 20% বের করে এর সঙ্গে যোগ করে দাও। মানে 120 10% তুমি বলবে কত হবে? 10% হবে 11.5। ঠিক আছে, এর ডবল কত হচ্ছে? এর ডবল হচ্ছে 23। ঠিক আছে, 10% মানে যদি এটা হয়, তাহলে 20% মানে এর ডবল হবে। তো 11 2 22 আর 0.5 করে 1 বাড়ছে, তাহলে 23 হয়ে যাচ্ছে। জাস্ট এই 23টা এর সঙ্গে যোগ করে দিলাম, তাহলে 115 সঙ্গে 20 যোগ করলে 135 আর 3 যোগ করলে 138 আমার আনসার হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলছে 100 টাকা এ আর বি এর মধ্যে 9:11 অনুপাতে ভাগ করা হয়েছে, তাহলে এ ও বি এর টাকাগুলোর কত? সবসময় মনে রাখবে যে অনুপাতে যোগফল যা যা হবে, সেইটারই কিছু টাইমস অ্যাকচুয়াল ভ্যালুটা হবে, ঠিক আছে, কিছু গুণ হবে। তাহলে 9 আর 1 যোগ করে দেখছি আমি, সরি 9 আর 11 যোগ করে দেখছি 20 হচ্ছে, আর 20 ভ্যালু আমাকে 100 দিয়েছে। তাহলে 1 এর ভ্যালু কত? তুমি বললে 5, কারণ 5 20 100। তাহলে আমাকে অ্যাকচুয়াল সংখ্যা যদি জিজ্ঞেস করে, তাহলে জাস্ট এইগুলোকে 5 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তো 5 9 45 আর 5 11 55, অর্থাৎ এইটা আমার আনসার হয়ে যাবে। অথবা আরেকটা জিনিসও করা যেতে পারে, যে যেহেতু একটা জিনিস সবসময় জানবে যে যে কোনো রেশিও কোনোদিন চেঞ্জ হয় না, তুমি এর সাথে যতই গুণ করো, যদি সেম জিনিস গুণ করে থাকো, রেশিও সেমই থাকবে। যেমন আমি এর সঙ্গে যদি 5 গুণ করি, তাহলে 5 9 45 আর 5 11 55, রেশিও কিন্তু আমার সেম রয়েছে, কারণ কারাডি করলে 5 দিয়ে সেই 9/11 আসবে। তো তুমি দেখো যে প্রথমের দিকে কোন সংখ্যা 9 দিয়ে যাচ্ছে, আর দ্বিতীয় দিকে কোন সংখ্যা 11 দিয়ে যাচ্ছে। তো 9 দিয়ে দেখো 35 যায় না, 43 যায় না, 39 যায় না, শুধু 45 যাচ্ছে, এটাই आंसर হয়ে যাবে। তুমি 11 তে দেখো 65 যায় না, 57 যায় না, 61 যায় না, 55 যায়। তো অনেক মানে উপায় অনেক আছে বের করার, যেটা তোমার সুবিধা। আচ্ছা, আরেকটা জিনিস, যদি তোমাদের এই পিডিএফটা লাগে, তো ভিডিওটা বেশি করে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। নেক্সট হচ্ছে অন্ধ্রপ্রদেশের নাগার্জুনা সাগর শ্রী সাইলাম, এটা কি? তো এটা হচ্ছে ভারতের সবচেয়ে বড় টাইগার রিজার্ভ। তো নাগার্জুনা সাগর শ্রী সাইলাম টাইগার রিজার্ভ অন্ধ্রপ্রদেশে অবস্থিত, এবং এটি ভারতের সবচেয়ে বড় টাইগার রিজার্ভ, যার আয়তন প্রায় 3728 বর্গ কিলোমিটার। এটি নল্লামালা পাহাড়ের বিস্তৃত অঞ্চলে অবস্থিত, এবং অবশ্যই বাঘের জন্য বিখ্যাত। এখানে প্রচুর বাঘ সহ অন্যান্য বন্যপ্রাণী আছে, যেমন চিতা, ভালুক এবং বিভিন্ন প্রজাতির হরিণ। আচ্ছা, এটা ক্ষুদ্রতম হবে। তো ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ যদি বলো, সেটা হবে মহারাষ্ট্রের বোর টাইগার রিজার্ভ। যদি বলো প্রথম টাইগার রিজার্ভ কি, তো সেটা অবশ্যই আমরা সবাই জানি উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যান। ঠিক আছে, এটা নিয়ে একটা প্রশ্ন এসেছে। জিম করবেট কবে প্রতিষ্ঠিত হয়? 1936। আর সর্বশেষ টাইগার রিজার্ভ যদি বলো, তাহলে তামিলনাড়ু শ্রীভিলিপুত্তুর মেঘালয়। বেঙ্গল স্কুল অফ আর্টের সাথে সম্পর্কিত নয়, ঠিক আছে, এটা সবাই ভুল করে, যে নয়টা দেখেনি। আর মানে এর মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্টের সঙ্গে সম্পর্ক নেই কার, সেটা জিজ্ঞেস করেছে, সম্পর্ক আছে জিজ্ঞাসা করেনি, এখানেই সবার ভুল হয়ে যায়। ঠিক আছে, তো এখানে আনসার হবে রাজা রবি বর্মন। তো
ইনি কে ছিলেন? একজন ভারতীয় চিত্রশিল্পী ছিলেন, যিনি এইটার সঙ্গে কোনো রকম ভাবে যুক্ত ছিলেন না, অর্থাৎ বেঙ্গল স্কুল অফ আর্টের সঙ্গে কোনো রকম যুক্ত ছিলেন না। তিনি ভারতীয় মহাকাব্য যেমন রামায়ণ ও মহাভারত থেকে চিত্র আঁকতে বিখ্যাত ছিলেন এবং ইউরোপীয় শৈলীকে ভারতীয় বিশ্বাসের সঙ্গে মিশিয়ে অন্যান্য শৈলী তৈরি করেছিলেন। তো বেঙ্গল স্কুল অফ আর্ট ছিল 20 শতকের শুরুর দিকে শুরু হয় একটি শিল্প আন্দোলন, যা পশ্চিম শিল্পের ধারা বেরিয়ে এসে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতি পুনরুদ্ধার করতে চেয়েছিল। তো এই আন্দোলনের নেতৃস্থানীয় শিল্পী ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর এবং নন্দলাল বসু। এছাড়া সুনয়নী দেবীও মানে বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন, যিনি এর সঙ্গে যুক্ত ছিলেন। এরপর একটা খুবই ইজি প্রশ্ন দিয়েছে, ম্যাক্সিমাম প্রশ্ন ইজি ছিল যদিও। হ্যারি পটার খুব ফেমাস একটা সিরিজ, ঠিক আছে, তার অনেক মুভিও হয়েছে। তো এটার কোন ব্রিটিশ লেখক লিখেছিলেন? তো অবশ্যই নাম হবে জে.কে. রাউলিং। তো জে.কে. রাউলিং হচ্ছে ব্রিটিশ লেখক, যিনি জনপ্রিয় হ্যারি পটার সিরিজটি লিখেছেন। তো 7টি ফ্যান্টাসি উপন্যাস নিয়ে গঠিত এই সিরিজটি সারা বিশ্বে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে। গল্পটি মূলত হগওয়ার্টস স্কুলের শিক্ষার্থী হ্যারি পটার এবং তার জাদুই যে অভিযান তার উপর ভিত্তি করে। এটি একটা সফল চলচ্চিত্র পদ্ধতিতে মুভি হয়েছে। তো এই সিরিজের ফলে জে.কে. রাউলিং বিশ্বের অন্যতম ধনী লেখকও হয়ে গেছে। এছাড়া যারা অপশন ছিলেন আগাথা ক্রিস্টি, ইনিও বিখ্যাত গোয়েন্দাকার গল্পকার, যিনি মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস নিয়ে খুবই ফেমাস হয়ে গেছিলেন। এছাড়া জে.আর.আর. টলকিন, ইনি লর্ড অফ দ্য রিংস এর জন্য খুবই বিখ্যাত এবং হবিটের জন্য, এই দুটোর উপরেও মুভি হয়েছে। আর চার্লস ডিকেন্স, ইনিও প্রচন্ড ক্লাসিক্যাল অনেক কিছু দিয়ে লিখেছেন নভেল, অলিভার টুইস্ট, টেল অফ টু সিটিজ, এই সমস্ত কিছু উনি লিখেছেন। এই দুটো খুবই ইম্পর্টেন্ট, বিকজ চার্লস ডিকেন্সের এই টেল অফ টু সিটিজ এবং অলিভার টুইস্ট বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। তো এখানে অড ওয়ান বের করতে বলেছে যে কোনটা বাকি তিনটার থেকে আলাদা। আলাদা হচ্ছে গোমা। কেন আলাদা? কারণ এইখানে যেগুলো রয়েছে খাইবার, বোলান, গোমল, এগুলো সমস্ত হচ্ছে কি পাস, ঠিক আছে, পাস মানে পথ বলতে পারো। তো অন্যদিকে গোমুখ কি? গোমুখ হচ্ছে একটা গুহা, যেটা গঙ্গার প্রধান উৎস এবং উত্তরাখণ্ডে অবস্থিত একটি হিমবাহ। এটা কোনো পাস না, তো এই কারণে এটা আলাদা। মরুভূমি মাটি কি বলা হয়? এটা অনেকের একটু সমস্যা হয়েছে, একটু আনকমন প্রশ্ন বলা যায়, তো এটার আনসার হবে অ্যারিডি সল্টস, ঠিক আছে। মরুভূমি মাটিকে অ্যারিডি সল্টস বলা হয়। আর বাকি যে অপশনে যেগুলো রয়েছে সেটা বলার আগে বলে দিই। তো এটা হচ্ছে মরুভূমি এবং শুষ্ক অঞ্চলে এই ধরনের মাটি পাওয়া যায়। তো এই মাটি অধিকাংশ সময় শুকনো থাকে এবং জৈব পদার্থের পরিমাণ খুবই কম থাকে, সেই কারণে উদ্ভিদের সংখ্যাও কম। আচ্ছা, এই ধরনের মাটি যেমন থর মরুভূমি, সাহারা মরুভূমি এবং মোহাভি মরুভূমিতে পাওয়া যায়। বাকি যে অ্যান্ডিসোলস, হিস্টোসোলস আর পলিসোলস ছিল, অ্যান্ডিসোলস হচ্ছে আগ্নেয়গিরির ছাই দিয়ে গঠিত মাটি, হিস্টোসোলস হচ্ছে জৈব পদার্থ সমৃদ্ধ মাটি, যেটা মূলত জলাভূমিতে পাওয়া যায়। আর মলিসোলস হচ্ছে উর্বর তৃণভূমির মাটি, যেটা প্রেরি অঞ্চলে পাওয়া যায়। আচ্ছা, নেক্সট বলছে 9টা 15 ঘড়ি কাটার মধ্যে কোন বের করতে হবে। তো এটার আনসার 100 হবে, ঠিক আছে। যদি ঘড়ির কাঁটা তুমি দেখো যে এখানে 9 থেকে 6 থাকে, এখানে 3 থেকে 12 থাকে, ঠিক আছে। এবার বলেছে যে 9টা 15 বাজে, তো 9টা 15 তো এক্স্যাক্টলি এরকম থাকে না, 9টা মানে এরপরে 10 হবে, একটু এদিক থাকবে, আর 15 মানে এইরকম থাকবে। তো এই কোণটা কত হবে? দেখো 180 হবে না, 360 হবে না, 115 আর 100, এবার 115 কে এটা আরো একটু নামতো, এখানে 100 হয়ে যাবে। এছাড়া একটা ফর্মুলাও আছে 11/2 m মাইনাস 30h, এটা দিয়েও বের করতে পারো, আনসার সেমি বের হবে। ওকে, নেক্সট, প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট আরোহণ করেন, ঠিক আছে। ভারতীয় মহিলা বলেনি, ভারতীয় মহিলা হলে তাহলে আবার পাঁচেন্দ্রী পাল হয়ে যেত। তো এটা আনসার হবে জুনকো তাবেই। জুনকো তাবেই হলেন জাপানের একজন পর্বতারোহী, যিনি 16ই মে 1975 সালে প্রথম মহিলা হিসেবে মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছান। তিনি নারীদের মধ্যে পর্বতারোহণে অগ্রণী ছিলেন এবং নারী বাহিনী দলকে নেতৃত্ব দিয়েছেন। তার সাফল্য পরবর্তী অনেক নারীকে অনুপ্রেরণা জুগিয়েছে। যেমন তার মধ্যে ধরুন পাচেন্দ্রী পাল হচ্ছে প্রথম ভারতীয় মহিলা, যিনি 1984 তে মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন। সুদীপ্ত সেনগুপ্ত, ইনি একজন ভারতীয় ভূতাত্ত্বিক এবং সঙ্গে পর্বতারোহী। এছাড়া মেলিসা আর্নল্ড, ইনি একজন আমেরিকান পর্বতারোহী, তিনি একাধিকবার এভারেস্টে উঠেছেন, তবে তিনি প্রথম মহিলা নন। আচ্ছা, ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়েছিল? অবশ্যই শ্রীরামপুর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষায় এসেছে স্ট্র্যাটেজিতে। কবে হয়েছিল? 1912। এটাও ইম্পর্টেন্ট, কারণ ইয়ারটা দিয়ে দিতে পারে, এই ইয়ারটাই মনে রাখবে। কে বানিয়েছিল? ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে, এর দ্বারা।
এটি ছিল ভারতীয় কাগজ শিল্পের সূচনা। পরে এই কাগজ কল আধুনিকরণ করা হয়েছে এবং এটা অন্যান্য কলকারখানার জন্য মডেল হয়ে উঠেছিল। ওকে, যেটা বলছিলাম, প্রশ্ন জিজ্ঞাসা করেছিল জিম কর্বেট ন্যাশনাল পার্ক থেকে। তো ভারতের প্রথম জাতীয় উদ্যান, ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া, এটা কি হবে? জিম কর্বেট ন্যাশনাল পার্ক। এটার আগের নামটা অনেকবার পরীক্ষায় এসেছে, সেটা কি ছিল? হেলি ন্যাশনাল পার্ক। হেলি ন্যাশনাল পার্ক। এবং এছাড়া অনেক সময় কি করে, এরা অপশনে হেলি ন্যাশনাল পার্ক লিখে থাকে, জিম কর্বেট লেখা থাকে না। ঠিক আছে, তো এই নামটা তোমার জানা দরকার। তো এটা ভারতের প্রথম জাতীয় উদ্যান 1936-এ প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তরাখণ্ডে অবস্থিত। আচ্ছা, 1956 সালে বিখ্যাত শিকারী প্রকৃতিবিদ জিম কর্বেট এর নামে এটা নামকরণ করা হয় এবং প্রজেক্ট টাইগারের অধীনে ভারতের প্রথম এটা বানানো হয়েছিল এবং 2073 সালে এখানে আস্তে আস্তে সব রিজার্ভ করা হয়। অনেক ট্রিক্স আছে যেগুলো দিয়ে তুমি এরকম মনে রাখতে, যে উত্তরাখণ্ডের যে সমস্ত ন্যাশনাল পার্ক বা অভয়ারণ্যগুলো আছে সেগুলো মনে রাখার ট্রিক্স কি। তো এরকম কিছু ট্রিক্স যদি তোমাদের লাগে বলবে, কমেন্ট করবে, তাহলে সেটা একটা ভিডিও করবে। যেমন উত্তরে রাজা গোবিন্দ পুজোর ফুল দিয়ে, এরকম অনেক কিছু ট্রিক্স আছে। ঠিক আছে, এবার বঙ্গের সুন্দরদা বঙ্গের সিঙ্গালীলাতে বাঘ মারতে এক বাক্স জল নিয়ে ভাই, এরকম অনেক ট্রিক্সের মাধ্যমে তোমরা এগুলো মনে রাখতে পারো। এনিওয়েজ, নেক্সট হচ্ছে ভারতের প্রথম সংবাদপত্র। তো ভারতের প্রথম সংবাদপত্রের নাম হচ্ছে বেঙ্গল গেজেট। এটাকে বলা হয় হিকিস বেঙ্গল গেজেট নামে পরিচিত, কারণ জেমস অগাস্টাস হিকি এটা প্রথম এনেছিলেন 1780 সালে। তিনি একজন আইরিশ ব্যক্তি ছিলেন। এটি কলকাতায় সাপ্তাহিকভাবে প্রকাশিত হতো এবং ভারতের সাংবাদিকতার সূচনা চিহ্নিত করেছিল। এটা কেন বিখ্যাত ছিল? কারণ এই সংবাদপত্রটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সমালোচনা করত। ঠিক আছে, এবং এই কারণেই হয়তো 2 বছরের মধ্যে এটা বন্ধ হয়ে গেছে। নেক্সট, রামচরিত কে লিখেছেন? এটা খুব ইজি প্রশ্ন হলেও সবাই গুলিয়ে ফেলছে যে তুলসীদাস হবে না সন্ধ্যাকর নন্দী হবে। এটা অবশ্যই আনসার সন্ধ্যাকর নন্দী হবে। তিনি একজন সংস্কৃত মহাকবি এবং রামচরিত লিখেছেন। তো এখানে মেন ব্যাপারটা ভুলটা কেন হয়, তুলসীদাস হচ্ছে রামচরিত মানসটা লিখেছে। ঠিক আছে, যেহেতু শুধু রামচরিত রয়েছে তাই সবসময় মনে রাখবে সন্ধ্যাকর নন্দী। যদি রামচরিতের সঙ্গে মানস থাকে তাহলে তুলসীদাস হবে। ঠিক আছে, তো সন্ধ্যাকর নন্দী রামচরিত মূলত রামফল এবং পাল রাজবংশী ইতিহাসের উপর ভিত্তি করে লেখা। আর ওইদিকে রামচরিত মানস হচ্ছে ভগবান রামের উপরে লেখা। প্রাচীন ভারতীয় রাজা যিনি হুন আক্রমণ প্রতিরোধ করেছিলেন, তার আনসার হবে স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত হচ্ছে গুপ্ত রাজবংশের একজন শাসক, যিনি হুনদের বিরুদ্ধে ভারত রক্ষার জন্য পরিচিত। 5ম শতাব্দীতে হুনরা ভারতীয় উপমহাদেশে আক্রমণ করেছিল এবং স্কন্দগুপ্ত বারবার তাদেরকে প্রতিহত করেছিল এবং সাম্রাজ্যের সুরক্ষা নিশ্চিত করেছিল। যদিও এর ফলে তাদের প্রচুর সম্পদ ক্ষতিগ্রস্ত হয়, তবে তিনি ইতিহাসে এর জন্য অবশ্যই স্মরণীয় হয়ে আছে। নেক্সট, এর কোনটি মূল শাকসবজি, অর্থাৎ মূল, কিন্তু সেটাই আমরা শাক বা সবজি হিসেবে খাই, যেটা অবশ্যই হবে গাজর। ঠিক আছে, কুমড়ো হবে না, শসা হবে না, ফুলকপি হবে না। আর এই বলতে যে ফুল শাকসবজি, তাহলে ফুলকপি হতে হবে। ঠিক আছে, হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, ফুলকপি গাছের ফুলের অংশ, শশার কুমড়ো ফল। ঠিক আছে, যার জন্য শশাকে ফলও বলা হয় এবং কুমড়োকেও মাঝে মাঝে ফলের মধ্যেই ধরা হয়। নেক্সট একটা প্রশ্ন দিয়েছিল কোন দেশে বিমানবন্দরই নেই। তো অ্যাকচুয়ালি আনসার হবে উপরের সবগুলো, কারণ মোনাকো, সান মারিনো, আন্দোরা, তিনটার একটাতেও কোনো বিমানবন্দর নেই এবং সেই কারণে এরা কি করে, পার্শ্ববর্তী দেশের বিমানবন্দর ব্যবহার করে। যেমন মোনাকো ফ্রান্সের নাইস পোর্ট দি আজোর বিমানবন্দর ব্যবহার করে, সান মারিনো ইতালির ফেডেরিকো ফেলিনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ব্যবহার করে, আর আন্দোরা ফ্রান্স আর স্পেন দুজনের ব্যবহার করে, যেমন বার্সেলোনা আর টুলুজ এইসব জায়গায় এয়ারপোর্ট। মেন ব্যাপারটা কি, এই সব ছোট দেশ তো এর জন্য বিমানবন্দর তৈরি করার জায়গা নেই এবং সেই রকম হয়তো আর্থিক সহায়তা নিয়ে রেখেছে। আচ্ছা, নেক্সট একটা প্রশ্ন দিয়েছিল দক্ষিণ চীন সাগরে উৎপন্ন ঘূর্ণিঝড়ের নাম। আনসার হবে টাইফুন। জেনারেলি কি দক্ষিণ চীন সাগর ও উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরের ট্রপিক্যাল সাইক্লোনগুলোকে টাইফুন বলা হয়। উইলি উইলি এটা কোথায় হয়, অস্ট্রেলিয়ায় আবার জেনারেলি ইউজ করা হয়। হ্যারিকেন আটলান্টিক মহাসাগর, উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগর বলে হ্যারিকেন বলা হয়। টর্নেডো হচ্ছে বায়ু ঘূর্ণনের ভিন্ন আবহাওয়ার ঘটনা, এটা কোনো সাইক্লোন নয়।
টাইফুন সাধারণত ফিলিপিন্স, চীন, জাপান, ভিয়েতনামে এফেক্ট করে। বলছি এর মধ্যে কোনটা অধাতু, ধাতু নয়? এটা সালফার হবে, পারদ করবে না, ঠিক আছে? অনেকে পারদ করে এসছো, এটা ভুল হবে। তো সালফারটা অধাতু, যেটা পার্শ্বসরণীয় অধাতু শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত, এবং জেনারেলি এটা বিভিন্ন সার, গান পাউডার, ম্যাচিস এবং কীটনাশক তৈরিতে ব্যবহার করা হয়। পারদ বিশুদ্ধ তাপমাত্রা তরল থাকে, দস্তা ধাতুর যন্ত্র প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়, এবং তামা উচ্চ পরিবাহী ধাতু যা বৈদ্যুতিক দ্বারা ব্যবহৃত করা হয়। জেনারেলি অধাতু কম বৈদ্যুতিক, বিদ্যুতের জেনারেলি খুব পরিবাহী হয় এবং তাপ পরিবাহী থাকে। নেক্সট আমরা যে লবণ খাই বা খাবার নুন খাই, সেটা রাসায়নিক সংকেত কি? তো NaCl, ঠিক আছে, বা সোডিয়াম ক্লোরাইড। যাতে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন থাকে, এবং বিশ্বের সবচেয়ে সাধারণভাবে ব্যবহৃত যৌগগুলির মধ্যে এটা একটি, এবং এটা সমুদ্রের জল থেকে তৈরি হয়। এছাড়া যেগুলো ছিল সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, যেটা জেনারেলি চুনাপাথর ও মার্বেলে পাওয়া যায়, এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট হিসেবে ইউজ করা হয়, ইভেন ছানা কাটাতেও অনেক সময় ইউজ করা হয়। নেক্সট ছিল সোডিয়াম ফসফেট, যেটা একটা ক্লিনিক এজেন্ট এবং খাবার অনেক সময় অ্যাডিটিভ হিসেবে ইউজ করা হয়। আরেকটা এটা ছিল সোডিয়াম কার্বনেট, সেটা ওয়াশিং সোডা নামে পরিচিত এবং জেনারেলি লন্ড্রিতে ডিটারজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট, ধর্মচক্র প্রবর্তন, এটা কি? তো এটা হচ্ছে নির্বাণ অর্জনের পরে প্রভু বুদ্ধ সারনাথ প্রথম যে উপদেশ দিয়েছিলেন সেটাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়, মানে যেটা অ্যাকচুয়ালি বৌদ্ধ ধর্মে ধর্মচক্রের ঘূর্ণনকে বোঝায়। কারণ এইটা সেই মুহূর্ত, যেই মুহূর্তে সিদ্ধার্থ গৌতম বা গৌতম বুদ্ধ সারনাথে গিয়ে তার প্রথম উপদেশটা দিয়েছিলেন। নেক্সট, বাতাসের গতি মাপার জন্য ব্যবহৃত ডিভাইস কোনটি? এটা অবশ্যই হবে ম্যানোমিটার। আচ্ছা, এটা বাতাসের গতি মাপতে সাহায্য ব্যবহৃত হয়। এটা জেনারেলি দেখতে কিছুটা এরকম থাকে, বিভিন্ন জায়গায় এরকম এটা ঘুরতে থাকে। তো বাতাসের সাথে সাথে এটা ঘোরে, এবং এই ঘোরার ইয়েতে বোঝা যায় যে কতটা গতি বাতাসে, ঠিক আছে? এছাড়া ব্যারোমিটার কি? বায়ুমণ্ডলের চাপ জন্য ইউজ করা হয়। ম্যানোমিটার গ্যাস ও তরলের চাপ মাপতে ব্যবহার করা হয়, প্রেশার মাপতে ইউজ করা হয়। আর থার্মোমিটার আমরা সবাই জানি তাপমাত্রা মাপতে ব্যবহার করা হয়। নেক্সট, কম্পিউটিং এবং প্রোগ্রামিং কোন সংখ্যা পদ্ধতি প্রায় ব্যবহৃত হয়? তো এটার আনসার হবে বাইনারি, ঠিক আছে? এবং কম্পিউটারে যে আমরা বিট ইউজ করি, ঠিক আছে, বিট থেকে পরে গিয়ে এমবি ফিমবি এসব এসছে। তো বিটটা কিন্তু অ্যাকচুয়ালি শর্ট ফর্ম অফ বাইনারি ডিজিট, ঠিক আছে? তো বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটিং ও প্রোগ্রামিং মূল সংখ্যা পদ্ধতি। এটা দুটো অক্ষর থাকে, জিরো এবং ওয়ান, যেখানে জিরো মানে হচ্ছে বন্ধ এবং ওয়ান মানে হচ্ছে চার। এছাড়া যে হেক্সাডেসিমাল, যার বেস 16, অক্টাল মানে 8, অক্টা মানে 8, আর হেক্সা মানে হচ্ছে এখানে বেস 16, আর ডেসিমাল হলে 10, ঠিক আছে? সেই সেন্সে ইউজ করা হয়। নেক্সট একটা বেশ সহজ কিন্তু মানে বুদ্ধির প্রশ্ন জিজ্ঞেস করেছিল যে 12টা কমলা 5টা ঝুড়িতে যদি ভাগ করা হয় তাহলে কিরকম ভাগ করতে হবে? তো যেখানে তুমি ভালো করে দেখো এই দুটো জিনিস তোমার হচ্ছে, বাকি একটাও হচ্ছে না। আচ্ছা, এখানে তো উপরে কোনোদিন না দিয়েছে, এটা পরের ব্যাপার। কি বলছে? দুটো ঝুড়ি 3টে করে কমলা, তাহলে 3 দুগুণে 6, আর 3 দুগুণে 6, তাহলে 12 হয়ে গেল। এদিকে দেখো 3 দুগুণে 6, 2 একে 2, আর এখানে 4, তো এখানেও 12 হচ্ছে। কিন্তু বুঝতে হবে এখানে ট্রিকটা, মানে ওটা হচ্ছে সবাই ভুল করে দিচ্ছিল। সেটা কি? এইখানে যদি খেয়াল করো এখানে কটা ঝুড়ি আছে? 3টে, দুটো 5টা, আর একটা 6টা। কিন্তু অ্যাকচুয়ালি 6টা ঝুড়ি আছে? নেই। তাই এটা কিন্তু হবে না, আনসার হয়ে যাবে ফার্স্ট অপশন। পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে প্রচুর? এটা খুব ইজি প্রশ্ন, নাইট্রোজেন, ঠিক আছে? প্রায় 78% বায়ুমণ্ডলে এটাই আছে, এবং এরপরে যদি কিছু থাকে সেটা হচ্ছে অক্সিজেন, নাহলে আমরা বাঁচতামই না। এছাড়া কার্বন ডাই অক্সাইড যদি বলি এটা খুবই কম, 0.04, তাতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এবং তার থেকে কম হচ্ছে নিয়ন, যেগুলো নিষ্ক্রিয় গ্যাস যেগুলো বলা হয়, 0.001%।
এটাও খুব বুদ্ধির প্রশ্ন, যদি ভালো করে বুঝতে পারো। যে তিনটি ধনাত্মক ক্রমাগত সংখ্যার গুণফল 343 হলে তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার মধ্যবর্তী গাণিতিক অনুপাত কি হবে? ঠিক আছে, তো এটা যদি ভালো করে বোঝো, এটা আনসার 7 হবে। কারণ তোমাকে প্রথম ও তৃতীয় মধ্যবর্তী মানে মধ্য সূত্র বের করতে হবে। তো সেই জায়গায় তুমি যদি দেখো 7 এর কিউব হচ্ছে 343, তো সেই হিসেবে মাঝখানে 7 আসছে, 343 হিসেবে 7 আনসার হবে। ডিটেইল এক্সপ্লেনেশন এখানে আমি করেছি, এখানে দেখে নিতে পারো, অসুবিধা নেই। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত প্রথম ভারতীয় ব্যাংক কোনটি? এটা হবে আইসিআইসিআই ব্যাংক। এটা ছিল ভারতীয় ব্যাংক যা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বা লিস্টেড হয়। 2003 সালে আইবিএন টিকার সিম্বল দিয়ে এটা তালিকাভুক্ত হয়েছিল। এছাড়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটাও হয়, তবে এনওয়াইএসি তে না। ডিউশে ব্যাংক হচ্ছে, এটা জার্মান ব্যাংক, ভারতীয় ব্যাংক না। আর এইচডিএফসি হচ্ছে হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন, যেটা লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত, কিন্তু এনওয়াইএসি তে না। এটা একটা প্রশ্ন দিয়েছে, যাই হোক। জৈব বিপর্যয়ের একটা উদাহরণ দিন। ঠিক আছে, এটা আনসার অবশ্যই কোভিড হবে। বাকি একটাও কোনো জৈব বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়। সুনামি, আয়লা, ভূপাল গ্যাস, এগুলো সব কি? ফার্স্টটা হচ্ছে রাসায়নিক বিপর্যয়, তারপর এগুলো সব প্রাকৃতিক বিপর্যয়, জৈব বিপর্যয় নয়। আটলান্টিক মহাসাগর একা পার হওয়ার প্রথম মহিলাকে? তো এটা আনসার হবে আমেলিয়া ইয়ারহার্ট। ইনি এসে সেই প্রথম মহিলা যিনি আটলান্টিক মহাসাগর একা পার করেছেন। ঠিক আছে, 20 এবং 21 দুদিন তার লেগেছিল 1932-এ। তার উড়ান বৈশ্বিক অভিযানের উল্লেখযোগ্য অর্জন করেছিল। আচ্ছা, এটা কিন্তু সাঁতরে পার না, এটা মাথায় রাখতে হবে, উড়ে পার করা। পাইলট ছিলেন উনি। এছাড়া বেসিক কোলম্যান, ইনিও আফ্রিকান আমেরিকান পাইলট ছিলেন, তিনি আটলান্টিক পার করেননি। ভ্যালেন্টিনা তেরেস্কোভা, ইনি হচ্ছে মহাকাশে গেছিলেন। আর স্যালি রাইড, ইনি হচ্ছে প্রথম আমেরিকান মহিলা যিনি মহাকাশ গেছিলেন, কিন্তু আটলান্টিক মহাসাগরে একা পার ইনি হননি। নেক্সট একটা প্রশ্ন এসেছিল, সকল উত্তর ও পথনাথ শিরোনামটি কে গ্রহণ করেছেন? তো এটা আনসার হবে ধর্মপাল। ধর্মপাল ছিলেন ভারতের, প্রাচীন ভারতের পাল রাজবংশের বিশিষ্ট রাজা, যিনি সকল উত্তর পথনাথ শিরোনামটি গ্রহণ করেছেন, যার মানে হচ্ছে উত্তরের সমস্ত পথের প্রভু। অর্থাৎ উত্তর ভারতে আধিপত্য প্রভাব বিস্তার, মানে উত্তরে যতগুলো পথ আছে সেই পথের উনি প্রভু বা মালিক বলতে পারেন। ধর্মপাল বৌদ্ধ ধর্মের প্রসারে এবং বৌদ্ধ প্রতিষ্ঠানগুলোর পৃষ্ঠপোষকতার জন্য খুবই পরিচিত। শশাঙ্ক ছিলেন গৌড়ের রাজা, যিনি পর্ষদের সাথে বিরোধিতা করেছিলেন। হর্ষবর্ধন ছিলেন প্রাচীন ভারতের একজন গুরুত্বপূর্ণ শাসক, তার এই শিরোনাম ছিল না। আর লক্ষণ সেন ছিলেন সেন রাজবংশের রাজা। নিচের কোনটি কোন কোষ, মানে শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়, কোন অঙ্গটি? যেটা হবে প্লাস্টিড। প্লাস্টিড হলো এমন কোষের অঙ্গ যেটা শুধুমাত্র উদ্ভিদ কোষে এবং কিছু শৈবালে পাওয়া যায়, এবং এটি ক্লোরোপ্লাস্ট এবং চলোপ্লাস্টের জন্য দায়ী। নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গলগি অ্যাপারেটাস উদ্ভিদ ও প্রাণীকে উভয়তেই পাওয়া যায়। আচ্ছা, নিকোলা টেসলা কিসের উপর আবিষ্কার করেছিলেন? এটা হচ্ছে এসি, মানে অল্টারনেটিং কারেন্ট। ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট, এটা থমাস আলভা এডিসন বের করেছিলেন। স্ট্যাটিক, বল লাইটনিং, এগুলো টেসলা এরা কেউ বানাননি। নেক্সট দিয়েছে প্রচুর, বলতে হবে বুকস এন্ড অথর্স দিয়েছে। ঠিক আছে, তাই এই জিনিসটা একটু পড়ে রাখো, আমি বলবো সামনে যে পরীক্ষাগুলো আছে, ইভেন ক্লার্কশিপ বলবো, ইভেন কোর্টের এক্সাম্পল যেগুলো পড়ে আছে, এগুলো তো আসতে পারে। তো দ্য মেটামরফোসিস, এগুলো এই বইটা কে লিখেছেন? ফ্রান্স কাফকা, যিনি একজন বিখ্যাত লেখক, এবং দ্য মেটামরফোসিস লেখার জন্য উনি খুবই বিখ্যাত হয়ে পড়েছিলেন। এছাড়া সাইকোলজি ইন এভরিডে লাইফ এটা লিখেছেন উইলিয়াম জেমস। দ্য মাদার লিখেছেন ম্যাক্সিম গর্কি। আর দি ওল্ড ম্যান দ্য সি লিখেছেন আর্নেস্ট হেমিংওয়ে।
নেক্সট বলছে 12 জানুয়ারি 2024 যদি শুক্রবার হয় তাহলে 7ই জুন 2025 কোন দিন হবে? তো এটা শনিবার হবে। বেসিক ক্যালকুলেশন করলেই বেরিয়ে যাবে, খুব অসুবিধা কিছু ব্যাপার নেই। এছাড়া যদি তোমরা জানো তো আমি অলরেডি ক্যালেন্ডারের ভিডিও শেয়ার করেছি, সেটা দেখে নিই, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? তো এটা হবে লর্ড মাউন্টব্যাটেন এবং চক্রবর্তী রাজা গোপালাচারী। এর সঙ্গে সঙ্গে ব্যাপারটা হচ্ছে যেটা, রাজা গোপালাচারী কিন্তু স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নরও ছিলেন। অন্যদিকে লর্ড ওয়েভেল ইনি মাউন্টব্যাটেনের আগে ভাইসরয় ছিলেন। লর্ড লিনলিথগো ইনি ওয়েভেলের আগে ছিলেন ভাইসরয়, এবং লর্ড মায়ো গভর্নর জেনারেল ছিলেন না কোনোদিন, ভাইসরয় ছিলেন না, গভর্নর জেনারেল কোনোদিন হন না। নেক্সট, লোকটাক লেক কোথায় অবস্থিত? তো এটা আনসার হয়ে যাবে মণিপুর। তো লোকটাক লেক উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের জলাশয়, যা মণিপুরে অবস্থিত। এখান থেকে অনেক স্থানীয় সম্প্রদায় জীবিকা পায়। ভারতের দীর্ঘকালীন প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। ইনি 15ই আগস্ট 1947 থেকে 27 মে 1964 পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন, যেটা প্রায় 17টা বছর। ইন্দিরা গান্ধী দুবার হয়েছিলেন, তারটা নেহরুর চেয়ে একটু কম। রাজীব গান্ধী 1984 থেকে 1989, মনমোহন সিং 2004 থেকে 2014। তো এটা লগারিদম দেখে অনেকে ভয় পেয়ে গেছে, তো সেরকম কিছুই নেই। তো এই জিনিসটা এরকম চিন্তা করে দেখো যে এটা সমান সমান এটা ডিরেক্টলি আসছে কোথা থেকে, মানে ডিরেক্টলি বলতে মানে পুরোপুরি ভাগ চলে যাবে। তুমি দেখো 11 × 2 = 22, আর 2 যোগ করে তারপরে তোমার 24 হচ্ছে, মানে কি 2 ভাগশেষ, 4 ভাগশেষ, 6 ভাগশেষ। তো ভাগশেষ থাকলে কি পুরোপুরি ভাগ যায়? যায় না। তো আনসার এইটা হবে 12×2 = 24, কারণ এখানে ডিরেক্টলি আমার ভাগ চলে যাচ্ছে, এবং সেই জন্য রিমাইন্ডার বা ভাগশেষ 0 আসছে। তো আনসার হবে অপশন সি। মনসবদারি ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন? এটা হবে আকবর। এছাড়া শেরশাহ রূপী মুদ্রা প্রদর্শনী সংস্কারের জন্য পরিচিত মুর্শিদ কুলি খান বাংলার নবাব ছিলেন। আর মোহাম্মদ গাওয়ান বাহমানের সুলতানেতের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। তিন হবে, ভুল আছে। যে কপার আছে কোন ব্রত মেশানোর 3 হবে, ঠিক আছে। রান অফ কচ্ছ গুজরাটে সবাই জানি আমরা, যেটা একটা বৃহৎ লবণাক্ত জলাভূমি বলতে পারি। ভারতীয় বায়ুসেনার মোটো কি? গৌরব সহ আকাশে ছোঁয়া। একটি সংখ্যার একক স্থান দশক স্থানের সংখ্যার যোগফল 9। তো সংখ্যার অঙ্কগুলি পরিবর্তন করার পরে পূর্ববর্তী ও বর্তমান সংখ্যা পার্থক্য 9, সংখ্যাটা কি? তো এটা এরকম ভাবে মানে a প্লাস b বা x প্লাস b এসব না করে তাড়াতাড়ি করার উপায় হচ্ছে অপশন টেস্ট করা। তো ভালো করে দেখো, প্রথমে বলেছে কি একক দশক স্থানের যোগফল 9। দেখো যোগফল 9 হচ্ছে কিনা, হচ্ছে 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 হচ্ছে, মানে সবকটা যোগ করেই তোমার 9 আসছে। আর কি বলেছে? বলেছে যে অঙ্কগুলি স্থান পরিবর্তন করার পরে, মানে এটা চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে, 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 করার ফলে প্রথম যেটা ছিল আর পরে যেটা হলো দুটোর পার্থক্য 9 আসতে হবে। তো 72 তে 23 বাদ দিলে কি 9 আসে? আসে না, তাহলে এটা হবে না। 18 থেকে 21 বাদ দিলে কি 9 আসে? আসে না। 54 থেকে 45 বাদ দিলে 9 আসে? আসছে। 63 36 আসে? আসে না। তাহলে আনসার হয়ে যাবে 54। ঠিক আছে, আনসার হয়ে যাবে 54। তো হচ্ছে 171 মানে কি সংখ্যা? মৌলিক সংখ্যা, জোড় সংখ্যা, অযুক্তি সংখ্যা, যৌগিক সংখ্যা? আনসার হবে যৌগিক সংখ্যা। কারণ 171 মৌলিক না, কারণ 171 3 দিয়ে ভাগছে। 7 আর 1 8 আর 1 9, 9 মানে 3 দিয়ে যাচ্ছে। জোড় সংখ্যা না, কারণ প্রথম লাস্ট সংখ্যা 0 বা 2 দিয়ে যাচ্ছে এমন নেই। তাহলে এই দুটো যখন বাদ চলে গেল, আর ইরেশনাল নাম্বার তো হবেই না, কারণ এটা রুট ফুটও নেই, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তাহলে আনসার হয়ে যাবে এটা, সরি, এটা যৌগিক সংখ্যা হবে আনসার, টাইমটা হবে।
এটা বলেছে 1 থেকে 7 পর্যন্ত 7 এর 11 কতবার আছে। তো এটা যেটা সবথেকে সহজে করতে পারো সেটা হচ্ছে 7 এর 11, ঠিক আছে? আমরা কি জানি যে 11/11 হলে সেটা কি হয়ে যাবে, সেটা 1 এর সমান হয়ে যাবে, কারণ ক্যাটাগরি 1 আসছে। তো 1 থেকে 7 বলেছে, তো তাহলে এর সঙ্গে যদি দেখি যে প্রথমে 7 এর সঙ্গে কত গুণ করে আমি এটা পাচ্ছি, মানে ম্যাক্সিমাম যেতে বলছে আমি 7 পর্যন্ত যেতে পারবো, তার বেশি যেন না হয় ভ্যালুটা, ঠিক আছে? তো তুমি দেখো তাদের সঙ্গে যদি তুমি 11 গুণ করো, ঠিক আছে, 7 এর সঙ্গে যদি 11 গুণ করো তাহলে 7 11 77, 77/11 সমান 7। তাহলে এত পর্যন্ত যেতে আমি কতবার যেতে পারছি, আমি 11 বার যেতে পারছি। তো আনসার কিন্তু 11 হবে। এর মধ্যে বের করতে পারো, অথবা নর্মালি এরকম ভাবে ফ্র্যাকশনকে বের করতে পারো, তবে এর থেকে এটা তাড়াতাড়ি হবে। দুটো দেশের জাতীয় সঙ্গীত লেখক কি? এটা আনসার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। যদি এটা কদিন থাকে আমি বলতে পারছি না, যেভাবে বাংলাদেশে শুরু হয়েছে, উনি বাংলাদেশে আমার সোনার বাংলাটাও লিখেছেন এবং আমাদের জনগণমনও লিখেছেন, দুটোই জাতীয় সঙ্গীত। যদিও বাংলাদেশ এখন চরম প্রতিবাদ চলছে এই আমার সোনার বাংলাটাকে সরিয়ে দেওয়ার জন্য, যেহেতু ওটা একজন ভারতীয়টা লিখেছেন। নেক্সট প্রশ্ন, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? এটা আনসার হবে লর্ড মাউন্টব্যাটেন। তো রেয়ার ডিজিজ এর প্রধান লক্ষ্য কি? এটা হচ্ছে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীর জীবনে তাদের প্রভাব, এটা বোঝানো। তো ভারতের প্রয়োজনীয় সামগ্রীর মজুদ নিষিদ্ধকারী সুলতানকে? এটা হবে আলাউদ্দিন খিলজি। ভারতের মহাকাশ সংস্কৃতির জনককে? বিক্রম সারাভাই। তো ইনি ইসরো প্রতিষ্ঠা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নেক্সট, সব মনীষে প্রজমঙ্গল মানে কি? আমি এটা কে বলেছেন? সুপার্শ্বনাথ। এর মানে হচ্ছে সব জীবই আমার সন্তান। এটা জৈন ধর্মের সপ্তম তীর্থঙ্কর সুপার্শ্বনাথ বলেছিলেন। উনি দয়া ও অহিংসা শিক্ষা দিয়েছিলেন। বলছি প্যারেন্টটাকে সম্পূর্ণ করলে কি আনসার আসবে? ভালো করে দেখো, এরকম করে ভাগ করা হয়েছে। তো 5 থেকে 6, 6 থেকে 7 এক করে বাড়ছে, আবার 7 থেকে 8, 8 থেকে 9 আবার এক করে বাড়ছে। কিন্তু এবার দেখো 8 থেকে 12 কত বাড়ছে? 4, তাহলে এটাও 4 করেই বাড়বে। তো 12 এর সঙ্গে 4 যোগ করলে 16, 16 আনসার। নিচের কোনটি জলবাহী রোগ? অবশ্যই টাইফয়েড হবে এবং সালমোনেলা টাইফি এই ব্যাকটেরিয়ার কারণে এই রোগটা হয়। টিউবারকুলোসিস বায়ুবাহিত রোগ মানে টিবি। ম্যালেরিয়া হচ্ছে মশার মাধ্যমে ছড়ায় এবং ডিপথেরিয়া শ্বাসযন্ত্রের রোগ। নেক্সট বলছে দুটো সংখ্যা অনুপাত যদি 5:13 হয় এবং সংখ্যাগুলোর গুণফল যদি 11, তাহলে সংখ্যাগুলো কি কি? দুটো সংখ্যার গুণফল কত বলেছে? 11 বলেছে, ঠিক। আর সংখ্যাগুলো কি কি জিজ্ঞেস করেছে? সব থেকে সহজ যেটা উপায়, ডিরেক্টলি গুণ করে দেবো, বেরিয়ে যাবে। তো 5 11, এটা অ্যাকচুয়ালি আই থিঙ্ক কিছু ভুল ছিল, এটা মনে হয় গসাগু দিয়েছিল, গ্রেটেস্ট কমন ডিভাইসের দিয়েছিল, জিসিডি বা গসাগু দিয়েছিল। তো 5 11 55 আর 13 11 143, এটা হবে। অথবা সেই আগে আমি বলেছিলাম ওইটা লাগাতে, মানে ওই ফর্মুলাটা লাগাতে পারো যে কি, দেখবে যে 5 দিয়ে 13 দিয়ে যাচ্ছে কোনগুলো, ঠিক আছে? যদি এখানে মাল্টিপল আছে এটা আবার যাবে, তাহলে এটাই বেটার, ঠিক আছে? 11 দিয়ে যাচ্ছে, এটাই হলো 55 143। ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ গ্যারান্টি পুরস্কার কোনটি? এটা হয় পরমবীর চক্র, যেটা ইউকের ভিক্টোরিয়া ক্রসের সমতুল্য। কীটপতঙ্গের অধ্যয়নকে কি বলা হয়? এটা হবে এন্টোমোলজি। পোকামাকড়ের বা কীটপতঙ্গের যে পড়াশোনা সেটাকে নিয়ে বলা হয় এন্টোমোলজি, ঠিক আছে? যখন তুমি লজি দেখবে তার মানে হচ্ছে পড়াশোনা। কে প্রথম মহিলা যিনি নোবেল পুরস্কার জিতেছিলেন এবং দুটো ভিন্ন বৈজ্ঞানিক ক্ষেত্রে জিতেছিলেন? এটা হয় মেরি কিউরি। তো উনি দুবার জিতেছেন, একবার পদার্থবিদ্যা আর একবার পোলিনিয়াম আবিষ্কার করার জন্য। প্রথমবার পিয়ের কুরি আর হেনরি বেকারেল সহ জিতেন, আর পরে পরে এককভাবে জিতেন।
নেক্সট বলেছে রবি ও মধুর কাহিনীর বইয়ের সংখ্যার অনুপাত 2:3। তো মধু যদি 6টা নতুন বই কেনে তাহলে বইয়ের অনুপাত 1:3 হয়ে যায়। তাহলে আগে কটা বই ছিল দুজনেই, ঠিক আছে। তো এটা অন্যভাবে করা যায়, সব থেকে সহজ যেটা আমার মনে হয় সেটাই বলছি। তো রবি আর মধু, তো রবির হচ্ছে প্রথমে ছিল 2, তারপরে 3, সরি রবির 2 ছিল, মধু 3 ছিল, পরে সেটা হয়ে গেল 1:3, ঠিক আছে। এর মধ্যে শুধু কে কিনেছে, মধু কিনেছে, কটা কিনেছে, 6টা বই কিনেছে। তো তাহলে রবি তো চেঞ্জ হওয়ার কথা না, কিন্তু আমি দেখছি এখানে রেশিও চেঞ্জ হয়ে গেছে। তো দুটোকে সেম করতে হবে। তো আমি এই 1 দিয়ে এটা গুণ করি, এটা দিয়ে এটা গুণ করি, তাহলে গুণ করে এটা 2 থাকছে আর এইটাও 3ই থাকছে। কিন্তু 2 দিয়ে যখন এটা গুণ করছি এটা হয়ে যাচ্ছে 2 আর এটা হয়ে যাচ্ছে 6, ঠিক আছে। তাহলে এবার দুটো সেম আছে, এবার আমার অসুবিধা নেই। এবার আমাকে বলেছে মধু 6টা বই কিনেছে, কেনার ফলে ওর রেশিওটা এখন 6 হয়েছে। এমনি নর্মাল ভাবে আমি দেখছি 3 বেড়েছে, তাহলে রেশিও 3 বেড়েছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 6 এর সমান। তাহলে অ্যাকচুয়ালি 1 হচ্ছে 2 এর সমান। তাহলে এটা দিয়ে আমি বের করে নিতে পারবো যে টোটাল আগে বই ছিল 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, অর্থাৎ 4 মানে 4টে আর 6টা। অথবা এরকম ভাবে x দিয়ে করতে পারো, যেটা ইচ্ছে। অজীবিকা সেক্ট এর প্রতিষ্ঠাতা ছিল গোশালা মাখালি পুত্র, ঠিক আছে, এটা মক্খালি হবে। তো ইনি প্রাচীন ভারতীয় ধর্মীয় দার্শনিক, জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের সঙ্গে বিদ্যমান ছিলেন। ওকে, গ্রেট ব্যারিয়ার রিফ, যেখানে কোরাল পাওয়া যায় প্রচুর পরিমাণে, এটা কোথায় অবস্থিত, অস্ট্রেলিয়া অবস্থিত, কুইন্সল্যান্ড এবং অস্ট্রেলিয়া উপকূলে। এটি বিশ্বের সবচেয়ে বড় প্রবাল রিফ সিস্টেম, ঠিক আছে। কোরাল মানে প্রবাল। এখানে 2069-টিরও বেশি পৃথক রিফ এবং 900টি দ্বীপ নিয়ে গঠিত, এবং দৈর্ঘ্য 2300 কিলোমিটার। এবং ইউনেস্কো 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 ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এনলিস্ট করা, তালিকাভুক্ত। নেক্সট বলছে একজন মেডিসিন হোলসেলার গ্রাহককে 20% ছাড় দেয়, তবুও খরচের উপরে 15% লাভ করে। সর্বোচ্চ মূল্য 550 হলে ওষুধটি প্রারম্ভ হবে। তো এটা অ্যাকচুয়ালি সেরকম কিছুই না, দেখো বড় করে অনেক করা যায় এবং এটা অ্যাপ্রক্সে আসবে, ঠিক আছে। বলছে কি 550 টাকা কি ওর এমআরপি রেখেছে, ঠিক। তো এমআরপির ওপরেই ও ছাড়টা দেবে। তো এর 20% ছাড় দেওয়া মানে, তো 10% মানে 55 টাকা ছাড় দেওয়া, তাহলে 20% মানে কত হবে, এর ডবল মানে 110 টাকা ছাড় দেওয়া। 110 টাকা দিলে 440 হবে, ঠিক। এই 440 এর ওপরও বলছে 15% লাভ, তাহলে 15% কমালে গিয়ে তবে গিয়ে আমার ক্রয় মূল্য বেরোবে। তো 15% পড়ালে মানে কমালে 382.61 টাকা আসছে। তো সেই হিসাবে আমার 380 টাকা আনসার হবে অ্যাপ্রক্স করে। নেক্সট, আই হ্যাভ আ ড্রিম, এই বাক্যটা কোন নাগরিক অধিকার নেতা, এটা হয় মার্টিন লুথার কিং জুনিয়র। তো এই আই হ্যাভ আ ড্রিম এই বিখ্যাত বক্তব্য উনি দিয়েছিলেন। এছাড়া অনেক কিছুর জন্য উনি বিখ্যাত, প্রতিষ্ঠান ধর্মের প্রতিষ্ঠাতা উনি বলা যায়। ইনি 1963 সালের ওয়াশিংটন মার্চের সময় বক্তৃতা দিয়েছিলেন জাতিগত সাম্য ও ন্যায় বিচারের জন্য। তানসেন একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন এবং কার সভায় ছিলেন, আকবরের সভায়। আমি বিপ্লব ধ্বংস করেছি, এটা কে বলেছেন, নেপোলিয়ন বোনাপার্ট। প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন, সুচিত্রা কৃপালিনী। 1963 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন, ঠিক আছে। লুক ইস্ট পলিসি যেখানে গৃহীত হয়েছে, তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন, পিভি নরসিংহ রাও। ফ্রম ভলগা টু গঙ্গা বইটির লেখক কে ছিলেন। দেখো বারবার কিন্তু লেখক এবং বই বা সাহিত্য এগুলোর উপরে দিচ্ছে প্রশ্ন। রাহুল সাংকৃত্যায়ন। নেক্সট বলছে দুটো ট্রেন, এটা হচ্ছে 120 কিলোমিটারটা বাদ চলে গেছে, 100 কিলোমিটার দূরে দুটো ট্রেন পৃথক স্টেশন থেকে, একটা হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বিপরীত দিকে যাত্রা শুরু করছে। 40 মিনিট করে দ্রুত গতি মানে এই 60 কিলোমিটার প্রতি ঘন্টা থেমে যাবে। তাহলে প্রথম ট্রেনটার সঙ্গে কখন দেখা হবে, মানে কোনো ট্রেন বলতে এইটা, এই ট্রেনটার সঙ্গে কখন দেখা হবে। তো প্রথমে দেখো 60 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড, তাহলে ও 40 কিলোমিটারে গিয়ে থেমে যাবে, 40 মিনিট যাচ্ছে, তাহলে এখনো 80 কিলোমিটার পথ বাকি রয়েছে।
এই 80 কিলোমিটারকে করবে, দ্বিতীয় ট্রেনটা যা 30 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড, সে সেটা করবে 2 ঘন্টা 40 মিনিট, অর্থাৎ 160। নেক্সট, ব্রাজিলের অ্যামাজন বেসিন কোন জলবায়ু অঞ্চলে অবস্থিত? এটা হবে সমুদ্র জলবায়ু অঞ্চল। সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর রয়েছে? এটা হবে নর্মদা নদী। 1 থেকে 100 পর্যন্ত প্রাকৃতিক সংখ্যার যোগফল কত? তো এটা নর্মাল তুমি n ইন্টু n প্লাস 1/2 দিয়ে বের করে নিতে পারো। তার থেকে সহজ উপায় হচ্ছে যে কোনো সংখ্যা পরপর যদি হয়, ঠিক আছে, প্রাকৃতিক সংখ্যা হয়, ফর্মুলা বের করার, দেখো 1 থেকে 10 যদি হয়, তো কি করবে, লাস্ট সংখ্যাটাকে তুমি লিখবে, তার হাফ লিখবে এবং তারপরে এই সংখ্যাটাকে আবার লিখবে, এর যোগফল তুমি পেয়ে গেলে। একই রকম এটা দেখো, লাস্ট সংখ্যা কি আছে 100, তো 100 এর হাফ কত, তুমি বললে 50, তো এই 50টাকে আবার রিপিট করে দেখো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। আচ্ছা, কোনটা ঠিকঠাক আছে? তো অ্যাকচুয়ালি ঠিকঠাক আছে হচ্ছে 17ই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস। যদি কিছু মূলধন 6.14% বার্ষিক হারে বিনিয়োগ করে তাহলে দ্বিগুণ কত দিন? তো দ্বিগুণ করার জন্য আমরা রুল অফ 72 ইউজ করি। তো রুল অফ 72 তে অ্যাপ্রক্স আনসার আসে, তো আমরা অ্যাপ্রক্স যেহেতু আসে তাই আমি সুদের হারটাকে অ্যাপ্রক্স থেকে 6 করে দিচ্ছি। তো করলে দেখো 12 তোমার আনসার আসবে। ব্রিটিশ সময়কালে সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারক কে ছিলেন? তো এটা হবে স্যার এলিজা ইনকে। ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? তেহরি বাঁধ, ঠিক আছে। আর যদি বলে সব থেকে বৃহৎ, তাহলে হীরাকুদ বাঁধ। ট্রি অফ লিবার্টি মাইসোরে কে লাগিয়েছেন? টিপু সুলতান। গাছের সারি অনুযায়ী বলেছে 127টা গাছ লাগাতে গিয়ে দেখছে 6খানা গাছ বাকি থাকছে। তো খুব ইজি, তো সারি দু সাইড করে সেম লাগিয়ে হয়। তো আমি দেখবো এর থেকে 6 বাদ দেবো, 6 বাদ দিয়ে দিচ্ছি 121, এটা কার স্কোয়ার? 11, তাহলে আনসার হবে 11। বলছে লিস্ট কোন নাম্বার থেকে 1 বাদ দিলে 1228 দিয়ে ভাগ হয়? তো এটা অনেক রকম পদ আছে, যেমনি হচ্ছে এগুলোর থেকে প্রত্যেকটা থেকে 1 বাদ দিয়ে দেখবো যে কোনটা দিয়ে যাচ্ছে, 3 ভাগ যাচ্ছে, সেটা হয়। অথবা লসাগু করো, লসাগু করে তুমি যেটা পাবে তার সঙ্গে 1 যোগ করে দেবো, তো 336 প্লাস 1 337 তোমার আনসার হয়ে যাবে। তো রেশনাল নাম্বার কি হবে? রেশনাল নাম্বার সবসময় পুনরাবৃত্ত দশমিক হিসেবে প্রকাশযোগ্য হবে। ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি দায়িত্ব পালনকালে মারা যান? জাকির হোসেন। হলদিয়া পোর্ট কোন দুটো নদীর মিলনস্থল? হলদি নদী আর রূপনারায়ণ নদী। দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য টকিং এটিএম প্রথম চালু করেছিল আইসিআইসিআই ব্যাংক। 12 ফেল যে মুভিটা বেরিয়েছিল সেটা হচ্ছে কোন আইপিএস এর উপরে? মনোজ কুমার শর্মা। ইভেন মুভিতে তো মনোজই নাম ছিল। খুব ইজি একটা প্রশ্ন বলেছে, 9 দিনে এ কাজ করতে পারে, 6 দিনে বি করতে পারে, সি নিলে তারা 3 দিনে একসঙ্গে কাজটা করে দিতে, তাহলে সি একা কদিনে করবে? তো এফিসিয়েন্সি বের করে নেব, এ বি আর এ প্লাস বি প্লাস সি। তো এ করছে 9 দিনে, বি করছে 6 দিনে, আর এ প্লাস বি প্লাস সি করছে 3 দিনে। এর এলসিএম বা লসাগু বের করবো, কত হবে? 18। কি করে বের করলাম? সব থেকে বড় 9 আছে, 9 তো 6 3 দিয়ে যায়, 6 দিয়ে যায় না, তো 9কে আবার নামতা পড়লাম, 9 দুগুণে 18, 18 দেখো 3টে দিয়ে সংখ্যা দিয়েই যায়। তাহলে এবার এফিসিয়েন্সি বের করছি, 9 দুগুণে 18, তো এর এফিসিয়েন্সি 2, 3 6 18, তো বি এর এফিসিয়েন্সি 3, আর 3 6 18, এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি 6। এবার 3 জনে মিলে করছে, এর মধ্যে এ আর বি আছে, তো বি এর এফিসিয়েন্সি 3 আর এর এফিসিয়েন্সি 2, 3 আর 2 5, তাহলে এর থেকে যদি 5 বাদ দিই তাহলে যেটা পড়ে থাকবে এটাই নিশ্চয়ই সি এর এফিসিয়েন্সি। তাহলে এক যদি এফিসিয়েন্সি হয় তাহলে টোটাল কাজ কদিনে করবে? তুমি বলবে 18 দিনেই করবে, আনসার 18 দিন। অথবা সেই বড় করে আগেরকার মতো স্কুলে যেরকম করেছে সেরকম ভাবে করতে পারবে। ওকে, নিচের মধ্যে কোন কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন? অবশ্যই সুভাষচন্দ্র বোস। এর মধ্যে কোনটি উভচর নয়? তো এটা হবে কুমির, উভচর নয় বলেছে, ঠিক আছে। রমেশ প্রজ্ঞানন্দ একজন বিখ্যাত ভারতীয় দাবা খেলোয়াড়। বলছে 80 মিটার দৈর্ঘ্যের ট্রেন 72 মিনিট গতি চলতে থাকলে 100 কিলোমিটার দীর্ঘ করতে কত সময় লাগবে? যখন অতিক্রম করবে তখন সে 80 এবং 100 দুটোকে অতিক্রম করবে, মানে টোটাল 200কে অতিক্রম করবে। জাস্ট এটাকে আমাকে করতে হবে কি, এটাকে আমাকে সেকেন্ডে করে নিতে হবে, মানে মিটার পার সেকেন্ডে। সেটা করার জন্য আমরা 5/18 দিয়ে এটাকে গুণ করবো, তাহলে 4 8 72, 4 5 20,
তাহলে মিটারে মানে 1 সেকেন্ডে যাচ্ছে 20, কত সেকেন্ডে 200 যাবে? 10 সেকেন্ডে। 10 সেকেন্ড আছে। অ্যামাজন ও মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হবে সিয়াটল, এটা ওয়াশিংটন শহরে। মধ্যযুগীয় সময় চট্টগ্রাম গভর্নর ছুটি খান কোন ছবিকে তার কবিকে কিসের অনুবাদ করতে বলেছিলেন? এটা আনসার হবে বাইবেল। মানুষ জন্মগতভাবে মুক্ত কিন্তু সর্বত্র শৃঙ্খলা আবদ্ধ, কে বলেছেন? জ্যাকস রুসো, তার সোশ্যাল কন্ট্রাক্ট যে বইটায় তার মধ্যে এটা বলেছিলেন। মিতা ও অরুণ ব্যবসা শুরু করে যতক্ষণে 700-900 টাকা দিয়ে, 4 মাস পরে মিতা আরো 500 টাকা বিনিয়োগ করে অরুণ 300 টাকা তুলে নেয়। শেষে যদি বছর শেষে এটা যদি তাদের লাভ হয় তাহলে এদের মুনাফা কত হবে? এক্সাক্ট ভ্যালু চেয়েছে। ঠিক আছে, আনসার হবে 980 আর 740। প্রথমে 700 যে হতো, তারপরে প্রথমে 700 আর 900, 4 মাস পরে এই 500 তুলে নিচ্ছে, সরি 500 দিচ্ছে আর 300 তুলে নিচ্ছে, তাহলে 1200 আর 600 হবে। এরকম ভাবে তুমি যদি করে দেখো আলটিমেটলি গিয়ে তোমার 980 740 চলে আসে। ম্যান মেক্স হিমসেলফ, এটার লেখককে? ভি গর্ডন চাইল্ড। নিচের মধ্যে কে কেরানিসের সদস্য ছিলেন? তো এটা হবে জন সাইমন। আমল ও বিমল ব্যবসা শুরু করেন যতক্ষণে 500 টাকা 9 মাস এবং 1 টাকা 6 মাসের জন্য। যদি মোট মুনাফা 69 টাকা হয়, বিমলের মুনাফা 46, তার বিমলের শুরুতে কত বিয়োগ ছিল? তো আমি কি বলেছি, প্রথমে বিমল কত টাকা দিয়েছে সেটা বলেনি, শুধু বলে 6 মাসের জন্য দিয়েছে সেটা, আর পরেরটা আমাকে বিমলেরটা বলে দিয়েছে, যেটা আমাকে প্রথমে বলে দিয়েছে সেটা এখান থেকে বের করে নিলেই হয়ে যাবে। তো অমল প্রথমে, তো আনসার হবে 1000 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ।